মাইকটা অফ আছে, উপরে দিলে অন আছে। অলোক কোথায় থাকেন আপনি? অলোক অলোক করে না। না না দুশো মানব ও আমি মানব আমি মানব হ্যাঁ আমি নর্থ হাওড়া থাকি নর্থ হাওড়া নর্থ হাওড়া নর্থ হাওড়া নর্থ নন্দীবাগান যেটা জায়গা হ্যাঁ হ্যাঁ আমার দাদু ফ্রিডম ফাইটার ছিলেন রেগুলার স্যার যাব আমরা আবার ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি আস্থা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই রাজ্যকে উন্নয়নের রথে আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও নিয়ে যাচ্ছেন তা দেখে যেভাবে প্রাকৃতিক দুর্যোগ ও অতি মহামারী সকলকে নিয়ে তিনি সামলেছেন, সেই দিকেই লক্ষ্য রেখে সমাজকে একত্রিত করে বিভেদের রাজনীতি থেকে দূরে সরিয়ে পশ্চিমবঙ্গের সংস্কৃতি, ঐতিহ্য ও গরিমাকে রক্ষা করবার লড়াইয়ে সমবেতভাবে পাহাড় থেকে জঙ্গলমহল পর্যন্ত তিনি যে সংগ্রাম করছেন, যে সমাজকে মজবুতিকরণের কাজ করছেন, তাকে সামনে রেখেই আমাদের আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা তলে তিনজন সমাজ এবং সংগঠনের থেকে অন্য দল থেকে তারা আমাদের দলে যোগদান করবার জন্য আবেদন করেছিলেন। তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সে অনুমোদন করবার পর রাজ্য সভাপতি সুব্রত বক্সির অনুমোদন ক্রমে আমরা তাদেরকে আজকে আমাদের দলে সামিল করছি। এর আগে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথেও ইচ্ছা প্রকাশ করেছিলেন যে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে থাকতে চাই। আজকে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন অলোক চক্রবর্তী, সবাই তাকে চেনে। উত্তরবঙ্গের চা শ্রমিকদের আন্দোলনের শ্রমিক সংগঠনের তিনি অন্যতম নেতা এবং চা শ্রমিক সংগঠন এবং পাহাড়ের এবং ডুয়ার্সের চাকে সামনে রেখে সংগঠিত শ্রমিক আন্দোলন গড়ে তোলার অন্যতম নেতা শ্রী অলোক চক্রবর্তী। দ্বিতীয়জন হচ্ছেন দার্জিলিং জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ আদিবাসী নেত্রী, সবাই তার নাম জানে। শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি থাকাকালীন তিনি আদিবাসীদের কল্যাণার্থে অনেক কাজ করেছিলেন, এমনকি নিজের জেলায় আদিবাসীদের অধিকার রক্ষার দাবি নিয়ে লড়াই করেছেন। জ্যোতি তীরকে, জ্যোতি অত্যন্ত পরিচিত সংগঠক, আদিবাসী নেত্রী, সেও আবেদন করার ভিত্তিতে তাকে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবার জন্য আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি। যদিও জ্যোতি এক সময় আমাদের দলেই ছিলেন, ঘরে ফেরা বলতে পারেন। জ্যোতি তির্কি আদিবাসী নেত্রী। তৃতীয়জন হচ্ছেন হাওড়া জেলার নর্থের, মূলত ব্যবসায়ী হলেও মানব জয়সওয়াল,
তিনি কংগ্রেসের বরিষ্ঠ নেতা এবং স্বাধীনতা সংগ্রামী সমাজসেবী স্বর্গীয় নেবুলাল সাউয়ের পৌত্র। তারাও আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে সামিল হলেন। আমি তাদের সকলকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে তাদের এই যোগদান, তাদের এই আবেদন অনুমোদন করে তাদেরকে দলে নিয়ে নিলাম। এখন আমাদের দলের পতাকা তাদের হাতে তুলে দিচ্ছি। আমাদের শিলিগুড়ি থেকে জেলার সভাপতি রানা সরকারও এসছেন। আমি পতাকা তুলে দেওয়ার জন্য যদি কিছু জিজ্ঞাসা করার থাকে, ওরা যদি কিছু বলতে চায়। কংগ্রেসে ছিলেন উনি, আইএনটিইউসির লিডার ছিলেন। আমি অলোক চক্রবর্তী। এটা টেনে নিন। অল্প বেশিক্ষণ করতে হবে না। আমি অলোক চক্রবর্তী। আমি কংগ্রেস দলের দার্জিলিং জেলা কংগ্রেস সহসভাপতি তথা আইএনটিইউসির সর্বভারতীয় অন্যতম সম্পাদক, রাজ্যের সাধারণ সম্পাদক, উত্তর বাংলার ইনচার্জ এবং দার্জিলিং জেলার চেয়ারম্যান হিসাবে কাজ করে আসছি। বিশেষ করে যেটা পার্থদা বললেন যে শ্রমিক সংগঠন নিয়েই এবং সাধারণ গ্রাম বাংলায়, কারণ 2006 সাল থেকে উত্তর বাংলার বিভিন্ন প্রান্তে যেসব চাষ বলে প্রার্থীরা ছিলেন তাদের জন্যই কাজ বিশেষত আমরা করেছি। বর্তমানে যে কারণে আজকে দাদা বললেন, পার্থদা বলল যে ঘরে ফেরা, আমি কিন্তু জয়েন করছি না, আমি আমার ঘরে ফিরছি। কারণ যে কথা, যে সংকল্প করে পরিবর্তনের ধোঁয়া তুলে কেন্দ্রীয় সরকার এসছে, সেই জায়গাটায় সাধারণ মানুষ আজকে প্রশ্ন তুলেছে তাদের দিকে। বাংলার কৃষ্টি, বাংলার সভ্যতা, বাংলার মননশীলতাকে তারা দুর্মুজ করে তারা চেষ্টা করছে বাংলায় রাজ করতে। আমি দায়িত্ব নিয়ে এটা বলতে পারি, যতটুকুন অভিজ্ঞতা রয়েছে, আজকে যারা আমাদের ভুল বুঝে বাইরে যাচ্ছেন তারা 6 মাসের মধ্যে তাদের ফেরত আসতে হবে। যেমন আমি এসেছি, আজকে আমি নিজে ফিল করছি বাংলার জন্য তৃণমূল কংগ্রেসের দরকার। বাংলার মানুষের কথা, বাংলার মানুষের ব্যথার, বাংলার মানুষের দুঃখের কথা যে বুঝতে পারে, সে বাংলার সর্বময়ী নেত্রী মমতা ব্যানার্জি। নমস্কার। আমি জ্যোতি তির্কি। আমি সিপিএমের আমলে আমি সভাধিপতিও ছিলাম, প্রধানও ছিলাম, পঞ্চায়েত সমিতির সভাপতিও ছিলাম। পরে দেখছি যে যখন সিপিএমেরই কাজকর্ম কিছু হচ্ছে না, তখন কিন্তু আমি আলোকদার সাথেই আলোকদার আগে আমি টিএমসিতে আমি যোগ দিলাম। তারপরে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী উনি আমাকে কাজ করার জন্যে আমার শিলিগুড়ি ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট করলেন। আমি কাজ করেছি। তারপর যাই হোক, কিন্তু আমি অনেকদিন আমি বসেছিলাম। তারপরে দেখি যে না, আমাকে এবার কাজের বের হতে হবে। সবাই আসছে, বলছে যে আপনি কেন বসে গেলেন, আমি আপনার ঘরে আবার ফিরে আসেন। তখন কিন্তু আমি আজকে আবার ঘরে আবার ফিরে আসলাম। আমি নতুন না, আমি পুরনোই কিন্তু আবার ঘরে আসলাম। এটা আমি কাজ করতে চাই সবার জন্য, শুধু আদিবাসী না, আমি পুরো মানুষের সাথে আমি কাজ করতে চাই। তার জন্য আজকে কিন্তু আমি আবার ফিরে আসলাম।
আমি এইটুকু বলবো। আমি পার্থদার আজকে ধন্যবাদ দিই, আজকে আমি পার্থদার হাতে আমি আজকে ঝান্ডাটা ছিলাম, তার জন্য কিন্তু ওনাকে খুব ধন্যবাদ দিয়ে। नमस्कार सभी को मेरा नमस्कार। टीएमसी पार्टी को मैंने 2016 में सपोर्ट किया था, जब हमारे जो आज के मंत्री रहे हुए हैं श्री लक्ष्मीनारायण शुक्ला जो हमारे साथ जुड़े थे, तो एज अ स्पोर्ट्स पर्सन जब मैंने उनको देखा था और जब मैंने दीदी को उसी साल 2016 4 सितंबर 2016 रोम में मैंने उनसे मिला था। ये मेरी पहली पर्सनल मुलाकात उनसे हुई थी। हम लोग वेटिकन गए थे जहाँ पे मदर टेरेसा का कैनोनाइजेशन था, उसकी बहुत भीड़ थी। भीड़ के बाद हम लोग वापस अपने बसों में जा रहे थे और जब हम बस में चढ़ रहे थे तो देखा हमने एक लेडी साड़ी पहन के फुटपाथ पे वॉक करते हुए कहीं जा रही है। उनके साथ 2-4 लोग थे, उनके साथ एक महिला थी। तो हमने दूर से देखा, अरे भाई ये तो दीदी जा रही हैं। तो हम दौड़ के पहुँचे, मैंने उनसे आशीर्वाद ली। मैंने उनसे पूछा, दीदी आपने एखने हाटचेन एका? तो दिस इज द समथिंग विच इज़ अ टर्निंग पॉइंट फॉर माई फैसिनेशन फॉर हर। आज मैं उनके प्रति जो समर्पण मेरा है इसलिए है कि उस लेडी ने मुझे उस दिन ये बोला कि আমার 2 ঘন্টার পরে মেয়রের সঙ্গে মিটিং আছে। দিদি তবে মানে রোমে যে ড্রেনেজ সিস্টেম আছে এটা খুবই পুরনো, আর যখন আমাদের একটা সময়ে যখন ইউরোপে ফ্লাড এসেছিল তো রোমটা ধয়ে যায়নি। তো এই জন্য যে ড্রেনেজ সিস্টেম যেটা আছে, যেহেতু আমার 2 ঘন্টা পরে ওনার সঙ্গে মিটিং আছে, আমি চাইছি প্রত্যেক রাস্তায় একটা ঘুরি, দেখি কি আছে। আমাদের তো শেখার অনেক কিছু আছে। सो माई एक्सपीरियंस वॉज, जिन्होंने एक लैंडस्लाइड विक्ट्री 2016 में पाई, लैंडस्लाइड 200+ ऑट सीट्स, नो ऑपोजिशन एट ऑल, शी कुड हैव सैट इन द चेयर, रिलैक्स्ड, कुशन, लग्जरी, जैसे हम लोग शायद जी रहे हैं, हमारे कपड़ों से ऐसा लगता है। तो उस दिन मुझे रियलाइज़ हुआ कि ये लेडी सच में बंगाल का उन्नयन चाहती हैं और बंगाल को हर तरीके से सुरक्षित रखना चाहती हैं। ये मेरा मन में विश्वास है और शायद इसीलिए मैं आज पर्सनली इस पार्टी को ज्वाइन कर रहा हूँ। जो कि हम लोग देखते हैं कि बिजनेसमैन हैं, पढ़े लिखे लोग हैं, हर तरह की लग्जरी है, हम बिजनेस में पॉलिटिक्स जल्दी ज्वाइन नहीं करते। लेकिन मेरा ये निस्वार्थ भाव है दीदी के प्रति, जो दीदी का निस्वार्थ भाव है बंगाल के प्रति, और उन्हीं का ये योगदान है जो हम जैसे लोगों को और भी बहुत सारे यंग लोगों को यहाँ लेके आते हैं। सुबह मैंने एक छोटा सा जब मैं सुबह 6 बजे उठा, आई एम अ मॉर्निंग गाय, आई वेक अप एट लाइक 5:36। तो जब मैं सुबह उठा तो मैंने एक छोटी सी पंक्तियाँ लिखी, शिक्षा, स्वास्थ्य और बेटी की सुरक्षा, यही है दीदी के दिल जीतने की मंत्रा। सरस्वती, लक्ष्मी और दुर्गा, सरस्वती, लक्ष्मी और दुर्गा का स्वरूप ममता से भरी दीदी ही नहीं, ये है माँ का रूप। सरस्वती, लक्ष्मी और दुर्गा का स्वरूप ममता से भरी दीदी ही नहीं, ये है माँ का रूप। सो एक माँ को जिस तरीके से प्रताड़ित किया जाता है उनके बच्चों को मार के, या 2 बच्चों में जब लड़ाई होती है तो एक माँ का मन ही जानता है। तो बंगाल उनके लिए 2 बच्चे, 3 बच्चे या उनका टीएमसी परिवार नहीं है, वो हमारे 9 से 10 करोड़ लोग हैं जो उनका परिवार है। और अगर एक परिवार का कोई भी बच्चा अगर कमज़ोर है या वो भ्रमित है और दीदी को या एक माँ को पता चलता है तो वो दुखी हो सकती है। उस दुख को दूसरे तरीके से ना लिया जाए। शायद इसीलिए आज मुझे भगवान ने एक अपॉर्चुनिटी दी। आज मेरी माँ का पुण्यतिथि है, मैंने शी लेफ्ट मी, सॉरी, बट दिस इज व्हाई आई एम हियर। मैं हमारा पूरा समर्पण है और ईश्वर अगर चाहेगा और ईश्वर करेगा, अच्छे लोगों को सामने लेके आएगा, एंड शी विल बी आवर नेक्स्ट सीएम फ्लैम्बॉयंटली। थैंक यू। ঠিক আছে, দেখি কত বলবো। আছে কৌর,
এখন কি আলো আলো কি অন্যর মুখে পড়ছে? এতদিন অন্যদের নাম বলতেন আপনারা, এখন আবার কিছুদিন ধরে এই নাম বলছেন। আগে কি এটা কি পর্যায়ক্রমে আপনাদের একই কথা বলা? যে গেছে সে বাংলার উন্নয়নকে অবজ্ঞা করেই গেছে। আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে প্রচারে আসিনি। আমাদের চোখের সামনে যে সাম্প্রদায়িক শক্তি ক্রমাগত সমাজকে, পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে, পশ্চিমবঙ্গের গরিমাকে ভাঙতে চাইছে, আমরা সমবেতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাকে রক্ষা করবার সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং চালিয়ে যাব। না, আমি এটা শুনিনি, আপনারা বলছেন বটে। আমি যে কোনো ধরনের সংস্কৃতি অনুমোদন দেয় না, এরকম কোনো স্লোগানের সঙ্গে দল অনুমোদন দেয়ও না, এবং আমি তো দেবই না। আমি এগুলো তো আপনাদের নিজস্ব এক একটা চ্যানেলের এক একটা দৃষ্টিভঙ্গি। আমি সব দৃষ্টিভঙ্গিকেই বলছি। এ ধরনের ব্যক্তিগত আক্রমণে দিলীপবাবুদের দল যে ধারাবাহিকভাবে আক্রমণ করছেন, কুকথা বলছেন, কুভাষ্য দিচ্ছেন, তাকে যেমন সমর্থন করি না, তেমনি আমাদের মধ্যে অতি উৎসাহী হয়ে প্ররোচিত হয়ে যদি কেউ কোনো মন্তব্য করেন, দল তার অনুমোদন দেয় না। না, ঠিক আছে, অনেক হালদাররা আসবে যাবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় চলমান সমুদ্র, দুঘটি জলকে তুলে নিয়ে গেল, এটা দেখার দরকার নেই। আমি শুধু দেখছি যে আপনারাও একটা রাজনৈতিক দল, তাদের নিজস্ব কোনো সাংগঠনিক শক্তি নেই, প্লেনে করে আসছে আর প্লেনে করে উড়িয়ে নিয়ে যাচ্ছে। এই সংস্কৃতি বাংলার মানুষ কোনোদিন দেখেনি। দলবদল আদর্শের কারণে হলে, যারা আজকে দলবদল করছেন, নির্বাচন দোরগোড়ায় এতদিন ধরে সেই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করেই তো তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা জানিয়ে দলে প্রতিপত্তি বাড়ালেন। সুতরাং তাদেরও তো দায়িত্ব অনেকটাই থাকে। তারা হঠাৎ সাধু হবার চেষ্টা করছেন কেন? এটা পরিতাপের বিষয়। আমি আবার বলছি, দল শক্তিশালী, মজবুত। তার কর্মীরা কোথাও দেখাতে পারবেন না কর্মীরা যাচ্ছে, দু একটা লোক চলে যাচ্ছে, কিন্তু তাদের পেছনের লোকরা আর যাচ্ছে না। যারা যে জেলা থেকে গেছেন সেই জেলার আমূল সাংগঠনিক পরিবর্তন করতে পারছেন কি? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা, ভরসা, ভালোবাসা, তার সংগ্রামের ইতিহাস, তার জমি রক্ষার আন্দোলনে ২৬ দিনের অনশন, ১৫ দিনের ধর্না, যে কোনো রকম অমানবিক যদি কেউ হয়, অত্যাচার যদি কেউ করে, তার পাশে এসে আশ্রয় দানে ভরসা দেন যিনি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সব মমতা বন্দ্যোপাধ্যায় এতে কোনো ক্ষতি হবে না। আমি আবার কালো পতাকা কেন, অনেক বড় পতাকাই তাদের দেখানো উচিত। তাতে কি হলো? আপনাদের এত দুঃখ হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। আপনারা এত দুঃখিত কেন? অন্য কোনো সাবজেক্ট নেই যে এই রাস্তাটা ভালো হলো, ওইখানে জল পাচ্ছিল না, জল দেওয়া হলো, ওইখানে ছাত্ররা
অনলাইনে পড়তে পারছিল না, তাদেরকে ট্যাব দেওয়া হলো, বইপত্র বিনামূল্যে দেওয়া হলো, স্বাস্থ্যসাথী কার্ড ঐতিহাসিক মানুষের কাছে দোরগোড়ায় পৌঁছে দিল। সেইগুলো নিয়ে তো আপনারা কিছু বলছেন না। রোজ কেন একটা বিজ্ঞাপন দিতে গেলে অর্থ খরচ করতে হয়? এরা অর্থহীনভাবে আপনাদের এই চ্যানেলগুলোর মুখের উপরে নির্ভর করে আন্দোলন করবার চেষ্টা করছে। আমি বেলা থেকে এক্ষুনি ঘুরে এলাম, আপনারাও তো সঙ্গে ছিলেন। 4:30 বাজে, কাউর দেখা নেই। যে জনবিস্ফোরণ আজকে বেহালার বুকে হলো তার সাক্ষী তো আপনারা সবাই। আপনারাই তো ছিলেন। আমাদের মুখ না দেখিয়ে মিছিলের মুখ দেখান না। যে যেখানে আছে মিছিলের মুখ, জনসভার ভিড়ের মুখটা দেখান তো দেখি কিরকম। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়, মানুষ তৃণমূল কংগ্রেসকে চায়, মানুষ মামাটি সরকারের এই ঐতিহাসিক সর্বস্তরের যে উন্নয়নের কাজ হয়েছে তাতে সন্তুষ্ট। কেউ কোনোদিন ভাবতে পেরেছে স্বাস্থ্যসাথী 10 কোটি মানুষ তাতে উপকৃত হবেন? কেউ কোনোদিন ভাবতে পেরেছিল ছাত্রদের হাতে ট্যাব তুলে দেওয়া হবে, বিনামূল্যে বই দেওয়া হবে? কেউ কোনোদিন ভাবতে পেরেছিল যে এই রাজ্যে 52টি নতুন কলেজ হবে, 52টি বিশ্ববিদ্যালয় হবে? কেউ কোনোদিন ভাবতে পেরেছিল যে সুপার স্পেশালিটি হাসপাতাল প্রতিটি জেলায় জেলায় হবে? কেউ কোনোদিন ভাবতে পেরেছিল যে ক্ষুদ্র শিল্পে ও মাঝারি শিল্পে আমরা কর্মসংস্থানের সুযোগ করে দেব, যেখানে জাতীয় স্তরে বেকারিত্বের হার 45 বছরের মধ্যে সবচেয়ে বড় ঊর্ধ্বমুখী? এই প্রশ্নগুলো নিয়ে করেন না। আপনার এই প্রশ্ন নিয়ে একদিন ডাকুন না, আমি উত্তর দিই। কে কোথা দিয়ে একটা পাতা পড়ে গেল, বটগাছের কিছু এসে যাবে? আবার পাতা জন্মাবে। কেন? গাছ তার কাণ্ড, তার মূল, তার শক্তি, তার ভিত হচ্ছে মানুষ, তার উপরে দাঁড়িয়ে আছে বটগাছ। সেই বটগাছের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস। আমাকে অনেকে বলছে এই তো চলে যাচ্ছে। কে চলে গেল? ঘাসে পাড়িয়ে হয়তো কেউ চলে যাচ্ছে, ঘাসই তার উত্তর দেবে, ঘাসই তার উত্তর দেবে। সুতরাং এ নিয়ে আমাদের মাথা ঘামাবার কোনো সময় নেই। কাজ কাজ আর কাজ, কথা কম, কাজ বেশি। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করে দেখাচ্ছেন। এখনো বিভিন্ন জেলায় ঘুরছেন, কোথায় কি অসমাপ্ত কাজ আছে, সেই অসমাপ্ত কাজকে কত তাড়াতাড়ি সমাপ্ত করা যায় তা দেখছি। কেউ ছবি নিয়ে কাঁদছেন, কেউ ব্যক্তিগত আক্রমণে ব্যস্ত। তাই তোমরা বাংলার উন্নয়ন নিয়ে ব্যস্ত হও, যা হয়নি সেই নিয়ে বলো। বাংলা কেন উপেক্ষিত, বাংলা কেন বাংলার প্রতি বঞ্চনা হচ্ছে তাই নিয়ে বলো। সুতরাং সেই বঞ্চনার বিরুদ্ধে যারা লড়াই করতে চান তারা সকলেই আছেন, কেউ তো জাননি। উনি কতটুকু খবর রাখেন জানেন না। এখন জঙ্গলের মন্ত্রী ছিলেন, উনি এখন শিক্ষার মন্ত্রী নিয়ে কথা বলছেন। ভালো, আমার কোনো খবর নাই। যারা প্যারা টিচার ছিল তারা আমাদের আমলে নিয়োগ ছিল না। তাদের নিয়োগ যারা করে গিয়েছিলেন তারা প্যারা টিচার করে অতি অল্প মাইনেতে করেছিলেন। আমরা এসে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তাদের আন্দোলনে গেছেন, আমরা গেছি। আমরা বলেছি যে আমরা পর্যায়ক্রমে তাদের স্থায়ীকরণ করব। আমরা তাদের মাইনেও বাড়িয়েছি এক ধাপে। আমরা তাদের যাদের 1 বছরের কোর্স ছিল তাদের 2.5 বছর করে 2 বছরের কোর্স করিয়েছি প্রাথমিকে। আমরা
বিএড পড়াবার সুযোগ দিয়েছি, বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। শিক্ষকের প্রয়োজন যেখানে, প্রায় 1 লক্ষ শিক্ষক ইতিমধ্যেই নিয়োগ হয়েছে, 16,500 আবার নিয়োগ হবে, আরও বেশ কিছু 14,000 15,000 শিক্ষককে নিয়োগ করা যাচ্ছে না আইনি কারণে। আইন যেটা বলেছে সেই পথেই চলবে। এত বড় একটা পরীক্ষা 31 তারিখে হয়ে গেল, 2.5 লক্ষ ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসার কথা শিক্ষক হওয়ার, তা তো নির্বিঘ্নেই হলো। আমাদের দৃষ্টি আছে এবং যারা বসে আছেন তাদের প্রতি আমি বহুবার আবেদনও করেছি যে আপনারা বসে যান। শুধু শুধু এক একটা সময় বহু দাবি তাদের ছিল, তা আস্তে আস্তে মেটানো হয়েছে এবং তা মেটানো হচ্ছেও। তাদের প্রতি বছর অ্যাসেসমেন্ট যা অন্যদের হয় সে ব্যাপারেও সদর্থক ভূমিকা নেওয়া হচ্ছে। সুতরাং তারা চাকরি পাচ্ছেন না বলে কি, তারা তো চাকরি, প্রথম কথা যিনি প্রশ্ন করলেন তাকে আমি বলি, এরা কিন্তু সবাই শিক্ষক, নাম ভিন্ন। তাদের দাবি হচ্ছে যে আমরা এরম ছিলাম, এখন আমাদের স্থায়ীকরণ করো। আমরা তো ধীরে ধীরে স্থায়ী করছি। প্রতিবার টেট উত্তীর্ণদের মধ্যে রিজার্ভেশন পলিসি আছে তো, এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা তাদেরকে ধাপে ধাপে টেটের মেধা অনুযায়ী স্থায়ীকরণ করব এবং তার জন্য রিজার্ভেশনও তো রাখা হয়েছে। I can't hear you. BJP has asked for permission from the government for 5 Rath Yatras as part of the election campaign. What are your thoughts on this? Last time in 2018-19, it was not allowed. This time around, It is absolutely an administrative question. Let the administration decide. We do not want to destroy our culture by dividing the society. Taking into view, the administration will certainly see the atmosphere not to be diluted by any kind of sectional, or it will affect the secular view of our state. We must protect our secularistic values of the state. আমরা এরকম রথযাত্রা তো আগেও দেখেছি। ওদের হয়তো ভগ্নযাত্রা করতে হবে শিগগিরই, কারণ যে স্বপ্ন দেখছেন সে স্বপ্ন সফল হবে না। No, we are not worried about anything. We are worried about the kind of projects, benefits provided by the state government, whether it is reaches to the beneficiary or not. Yeah? I have already replied on the same line. এটা আমি কি বলবো, এটা যিনি নিজেই মিটিং করতে পারছেন না তার কথার উত্তর দিয়ে লাভটা কি? এগুলো আপনাদের বোধহয় কাঠকয়লার দরকার হয়, এই কাঠকয়লার তো আমার দরকার হয় না। পৌঁছতে পারবো কি পারবো না, আমি ওখানে 4 বার জিতেছি, শোভনবাবু দাঁড়িয়েও হেরেছেন। আগে বলবো ঘর সামলান, তারপরে দেখবেন বিধানসভা। ঘরটাকে আগে সামলান। আমি এই সমস্ত প্রশ্নের উত্তর দেব না। ওদের একটাই ইস্যু হচ্ছে
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা, এর থেকে বোঝা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য রাজনীতিতে প্রধান শক্তি, নাহলে বারবার তাকে আক্রমণ করা হবে কেন? আমি এখনো পর্যন্ত যারা এখান থেকে ক্ষমতা ভোগ করে অন্য জায়গায় ক্ষমতা লাভের আশায় গেছেন, তাদের দেখলাম না বাংলার উন্নয়নের কথা বলতে, তাদের দেখলাম না তাদের দপ্তর সম্পর্কে তাদের কি সাফল্য আছে তা নিয়ে বলতে, তাদের দেখলাম না যে এই কারণগুলো অসফল ছিল বলে আমরা সফল করতে চাই। তাদের একমাত্র একটাই এজেন্ডা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা। যতই আক্রমণ করো, যত আক্রমণ করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রভাব আরও বাড়বে। আরে আমি তো বললাম এটা ইংরেজিতে প্রশ্ন করেছে বলে কি তুই বাংলাতে আবার করবে? হ্যাঁ ঠিক আছে, না না আর কোনোভাবে বলতে হবে না, তোমার অনেক ভাব দেখেছি আর দেখিও না, আমি সবটাই বুঝতে পারি। ছাড়ো, দেখো আমি তোমাদের একটা কথা বলি, তোমাদের নিশ্চয়ই বলবার থাকবে, কিন্তু এটা একটা ভেবে দেখানোর সময় হয়েছে যে সাফল্যের ইতিহাস নিয়ে কেউ প্রশ্ন করবে না। এটা খুব ভালো লাগছে আপনারা যে এটা দিলেন। আমি এটাও আজকে বলে রাখতে চাই যে আমি এই মঞ্চ থেকে যদি আপনারা বলেন যে হ্যাঁ বলুন, তাহলে আমি বলবো সরকারি কয়েকটি কথা। যদি বলেন না বলবেন না, আমি বলবো না। আমি শিক্ষা নিয়ে কতগুলো কথা বলতে পারতাম যদি আপনারা অনুমোদন দেন। আবার আপনারাই বলবেন ওই মঞ্চ থেকে কেন বলছেন, তা কোথার থেকে বলবো? আমরা নবম থেকে 12 ক্লাস পর্যন্ত স্কুল চালানোর কথা ভাবছি। 12ই ফেব্রুয়ারি থেকে যদি চলে সেটা আমরা ভাবছি। আমরা 3 তারিখে আগামীকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মিটিং ডেকেছি। তাদের মতামত যা হবে সেই মতামত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা তো এইগুলো নিয়ে আলোচনা করছি, আপনারা শুধু এ গেল সে গেল ও গেল তাই নিয়ে বলছেন। এটা কি মানে দাঁড়াচ্ছে? হ্যাঁ না না, আমি বলছি যে 12 তারিখ থেকে আমরা চালাবো। তার যে স্বাস্থ্যবিধি, সেই স্বাস্থ্যবিধি নিয়ে অলরেডি স্যানিটাইজ করা হচ্ছে। 9, 10, 11, 12 তাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলোও যাতে হয় তার জন্য বলবো। এবং সামনে তো বোধহয় সরস্বতী পুজো আছে, তারা সরস্বতী পুজো করবেন, অসুবিধে কি আছে? এখনো তো তাই আছে, কলেজগুলো তো খোলা আছে, অনলাইনে ফার্স্ট সেমিস্টার চলছে, করছে তো, অফিস তো খোলাই আছে। না না, আমরা বলবো সমস্তটাই করতে, স্বাস্থ্যবিধি রক্ষা করেই করতে বলবো। 9, 10, 11, 12 ব্যাচেসে আনতে পারে। নিচের যারা অন্য জায়গায় খুলেছে তাদের যা সাফল্যের ইতিহাস তা দেখে আমরা এখনো শঙ্কিত আছি। বাচ্চাদের মধ্যে আরেকটু সময় দরকার বোধহয় তাদের সময় দেওয়ার। তাদের অভিভাবকরা চিন্তিত আছেন। আমরা এটা দিয়ে চালু করি, তারপর ধীরে ধীরে ধাপে ধাপে খুলব 12 ফেব্রুয়ারি থেকে। ফলে কারোর কোনো বন্ধুরা প্রায়ই আমায় ফোন করেন কবে খুলছে, কেন খুললেই হুড়হুড়িয়ে লোক যেন ঢুকছে। আমরা তো অনেক কিছুই খুলে দিয়েছি, হচ্ছে কি? কিন্তু বলতে হয় আপনারা বলছেন, কেউ স্বাস্থ্যবিধির কথা চিন্তা করছেন না। যদি একজনের কোনো কিছু হয় তখন দায়িত্বটা কে নেবে? আপনারা তো নেবেন না, ওইটাই আবার দেখাবেন স্কুল খুলেছিল এইটা এই হচ্ছে। সুতরাং আমরা সব দিক বিবেচনা করে অভিভাবকদের অনুমোদন সাপেক্ষে নিশ্চয়ই তারা আসবেন। স্কুল বলতে তো সবটাই পড়ে, প্রাইভেট স্কুলগুলো তো যদি সরকার যদি পাওয়া। আচ্ছা, যদি কেউ না চায় আমি তো জোর করে চালাতে পারবো না। সরকারের সিদ্ধান্ত হচ্ছে 12 তারিখ থেকে 9, 10, 11, 12 এরা ধাপে ধাপে খুলে দিতে পারে এবং প্র্যাকটিক্যালটা নিতে পারে। দেখুন, এগুলো আপনাদের চিন্তা ভাবনা, যেগুলো আপনারা
আপনাদের টিভিতে দেখিয়েছেন সেগুলো আমার মুখ থেকে শোনাতে চাইছেন। যা সিদ্ধান্ত নেবে স্কুল নেবে, আমার শিক্ষা দপ্তর নেবে। মোটামুটিভাবে 12 তারিখ থেকে 9, 10, 11, 12 যাতে খোলে, তার জন্যে একটু তো সময় লাগবে। এটার জীবাণুমুক্তিকরণ, ক্লাসরুমগুলো, বাথরুমগুলো লাগবে। যাদের বেশি দিন লাগবে তাদের উপরে ছেড়ে দিতে হবে। কিন্তু স্বাস্থ্যবিধিটা আমাদের কোনো অবস্থাতেই কিন্তু আমরা স্বাস্থ্যবিধি ভেঙে কোনো কাজ করতে রাজি নই। আমি তো কালকে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরদের সঙ্গে, কর্মকর্তাদের সঙ্গে কালকে দুপুর মিটিং আছে আমার। হায়ার এডুকেশনের যে নতুন বিল্ডিং আসন্ন, যা মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন, সেই মিটিংয়ে সবাইকে ডেকেছি। সবাই যেটা বলবেন শুনব, সবাই যেটা চান সেটাই, তাদের ইচ্ছাটাকে আমাদের সম্মান জানাতে যদি কোনো অসুবিধা না থাকে তাহলে নিশ্চয়ই সম্মান জানাবো। 12টায়। ওই তো আসন্ন ভবন বললাম তো, রাজারহাটে নতুন বিল্ডিংয়ে হায়ার এডুকেশন কাউন্সিলের। ঠিক আছে, ধন্যবাদ।